শুধু পুনর্বাসন নয়, পদ্মা সেতুতে ভিটেমাটি হারানোরা পাচ্ছেন টোলের টাকাও। পরিকল্পিত আবাসনে হয়েছে জীবনমানের উন্নয়ন। আসি ভালোই হন, আমরা এই রাস্তাটা পাইয়া খুব সুন্দর আছি। মেশিনটা চালাই খাই, একটা টং দোকান বসাইছি, 2-4 পয়সা কামারি করে খাই। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সম্পূর্ণ পরিবেশটা একটা পরিকল্পিত পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদী কাজের আশ্বাস। প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখনও আমরা আশা করছি যে একটা সার্টেন টোলের একটা সার্টেন অংশ ক্ষতিগ্রস্ত লোকদের উন্নয়নে ব্যয় করা। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্ত সুরক্ষায় বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অপেক্ষার অবসান। প্রথম দেশ হিসেবে রাশিয়ায় করোনার ভ্যাকসিন দেয়া শুরু। প্রস্তুত যুক্তরাজ্য। দেশের 10 জেলায় হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গান, কবিতা সহ সাংস্কৃতিক শক্তির মাধ্যমে প্রতিবাদে জানানো হয় ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের। এদিকে ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্ধকারের মাঝে আলোর মশাল, আলোক ছটার বিচ্ছুরণ। এই আলো ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার আর কুপমণ্ডকতার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এভাবে আলোয় আলোয় ভরে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গান, কবিতা, মূকাভিনয় সহ সাংস্কৃতিক শক্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের। যেন ওই বোধটা তৈরি করা যায় যে আসলে এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের অতীতের স্বাক্ষর, এখানে ধর্মের সাথে কোনো বিদ্বেষ নাই। আমাদের আসলে সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি তরুণ প্রজন্মের, যে এই মৌলবাদী কিংবা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন অবস্থান নেওয়ার। এই ভাস্কর্যের কাছে গিয়ে কেউ পূজা করছে না, কেউ উপাসনা করছে না, এটা শুধুমাত্র একটা চেতনাকে রিপ্রেজেন্ট করছে। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ ও বেশ কয়েকটি সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধানমন্ডিতে বিক্ষোভ করে মহানগর উত্তর আওয়ামী লীগ। পৃথিবীর মানচিত্রে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক, ঠিক সেই সময় পরিকল্পিতভাবে আপনারা এই ভাস্কর্যের উপর হামলা করছেন, দেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা করছেন বিএনপি জামাতের ইন্ধনে। ওই রাজাকার স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আজও বাংলাদেশে বসে ষড়যন্ত্র করেছে, বাংলার মাটিতে চাই নাই। এছাড়া বিকেলে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অংশ নেয় বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, তাদের ক্ষোভ, তাদের জিজ্ঞাসা, তাদের বেদনা থেকে বঙ্গবন্ধুর প্রতি তাদের এই ক্ষোভ রয়েছে। দুঃখের সাথে বলতে হয় আমরাই তাদেরকে সুযোগ দিয়েছি, কারণ প্রথম অবস্থাতে যারা যখন ভেঙেছিল তখনই তাদেরকে প্রতিহত করা উচিত ছিল। মানববন্ধন থেকে আগামী 11 ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করছে যুবলীগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, মামুন, আসলে যদি বলতে যাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায় ভেঙে ফেলার যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে যে নিন্দা এবং যে প্রতিবাদের ঝড় বইছে সারা দেশ জুড়ে, তারই অংশ হিসেবে রাজধানীর তেজ বঙ্গবন্ধু এভিনিউ কিন্তু প্রতিবাদে খুবই ফুঁসছে। এবং এই মুহূর্তে আমরা আসলে যেটি দেখছি যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে এই মুহূর্তে যে এটি যে প্রতিবাদ সভা চলছে তেজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজকে আসলে যে বিকেল থেকে আমরা কিন্তু যেটি দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু প্রতিবাদে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে এখন আমরা দেখছি যে যুবলীগের একটি প্রতিবাদ সমাবেশ চলছে এবং
অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ ছাত্রলীগ একটি প্রতিবাদ সমাবেশ করেছিল এবং বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ করার আগে তেজ বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন এলাকা জিপিও এবং সমাবেশ হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ যে আওয়ামী লীগের যে অন্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, কৃষক লীগ, তারপর যুবলীগ সহ অন্যান্য যেই সব, অর্থাৎ মানে মোটামুটি যেটি বলা যায় যে সহযোগী সংগঠনগুলোর মধ্যে প্রায় সবকটি সহযোগী সংগঠনই কিন্তু আজকে বিকাল থেকে তারা প্রতিবাদ, বিক্ষোভ এবং সমাবেশের মাধ্যমে এই তেজ বঙ্গবন্ধু এভিনিউ সরগরম রেখেছে এবং তারা দাবি জানিয়েছেন যে কোনোভাবে তারা যেই কাজটি গত রাতে হয়েছে যে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং তা আসলে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত, এই আঘাতের বিরুদ্ধে যেন সবাই রুখে দাঁড়ান তার দাবি জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মামুন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করছে যুবলীগ। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন। পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় তিনি জানেন। সকালে জাতীয় 3 নেতার কবরে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। সারা বিশ্বে এ ভাস্কর্য আছে, সেখানে ভাস্কর্য যদি ইসলাম বিরোধী না হয় বাংলাদেশে কেন? এটা অযুক্ত। আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না। লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ভাস্কর্যকে ইস্যু করে আন্দোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জাতির জনকের ভাস্কর্য উচ্ছেদের হুমকির প্রতিবাদে রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গৌরবে ৭১ আয়োজিত সমাবেশে মন্ত্রীও এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা করেছিল হাওয়া ভবনে বসে, তার যে মূল নায়ক তারেক জিয়া লন্ডনে বসে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তদন্ত করে আইনের ব্যবস্থা করেন। যাদের ভিটে মাটিতে নির্মাণ হচ্ছে সেতুর অবকাঠামো শুধু পুনর্বাসনী নয়, তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। নানামুখী কর্মসংস্থানের পাশাপাশি সেতুর টোল থেকে একটি অংশ বরাদ্দ রাখা হবে তাদের জীবনমান উন্নয়নে। এর মধ্যে বরাদ্দকৃত জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। চারদিকে সবুজের সমারোহ, চমৎকার গুছানো একটি এলাকা। দেখে মনে হতে পারে রাজধানীর বেসরকারি কোনো আবাসন প্রকল্প। সেতুর 2 প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, নদী শাসনের জন্য স্থানীয় যে মানুষদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ভূমিহীন এরকম 2635টি পরিবারকে ঠাঁই দেওয়া হয়েছে 4টি পুনর্বাসন কেন্দ্রে। 2.5, 5 ও 7.5 কাঠা করে জমি দেয়া হয়েছে তাদের। দেয়া হয়েছে নগদ টাকাও। আছি ভালোই, আমরা এই রাস্তাটা পাইয়া খুব সুন্দর আছি। দেখে দেখে কিছু লোকজনের চাকরি বাকরি একটা ব্যবস্থা করে দিত, তো একটু শান্তিতে থাকতে পারতাম। মেশিনটা চালাই খাই, একটা টং দোকান বসাইছি, 2-4 পয়সা কামারি করে খাই। প্রকল্প এলাকার শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, পানির পাম্প, সার্বক্ষণিক বিদ্যুৎ, বড় সড়ক সহ নানা সুবিধা। এর মধ্যে শুরু হয়েছে জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও। স্কুল ছিল না, হসপিটাল ছিল না, এলাকার পরিবেশটা একটু অগোছালো ছিল, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সম্পূর্ণ পরিবেশটা একটা পরিকল্পিত পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারে আমাদের যা করে দিছে এতে আমরা সবাই সুখে আছি। এইখানকার মানুষদের পদ্মা সেতুতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে বিআরটিসির সাথে একটি চুক্তিও হয়েছে। ভবিষ্যতে সেতুর লাভ থেকে একটি অংশ তাদের জন্য ব্যয় করা হবে। যতদিন প্রজেক্ট চলবে ততদিন আমরা এই কাজগুলো করে যাব এবং প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখনও আমরা আশা করছি যে একটা সার্টেন টোলের একটা সার্টেন অংশ ক্ষতিগ্রস্ত লোকদের মানে উন্নয়নে ব্যয় করা হবে। প্রকল্প এলাকায় ভূমি ছিল না কিন্তু বাস করত এমন 835টি পরিবারকে নতুন করে জমি বরাদ্দ দেওয়া হবে। পুনর্বাসনে সুবিধাভোগীদের জীবনযাত্রার মান অনেকটুকুই পাল্টে গেছে। তারা এখন অপেক্ষা আছেন সেতু পুরোদমে চালু হওয়ার। সেতু চালু হলে তাদের কর্মসংস্থান বাড়বে, একই সঙ্গে কেটে যাবে তাদের দুঃখের দিন।
এমন স্বপ্ন তাদের চোখে মুখে। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে আধুনিক যুগের সীমান্ত সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশকে। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিজিবিকে নিষ্ঠা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত অপরাধ দমন করতে হবে। ২২৩ বছরের পুরনো দেশের সবচেয়ে প্রাচীন বাহিনী বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ। ইতিহাসের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন ত্রিমাত্রিক সক্ষমতা নিয়ে কাজ করছে সীমান্তের ফার্স্ট লাইন সিকিউরিটি হিসেবে। শনিবার সকালে বিজিবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৯৫তম ব্যাচের ২৫২৪ জওয়ানদের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ভিডিও কনফারেন্সে তাকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবি। আমাদের বজ্র কঠিন শপথ। বাহিনীর রীতি অনুযায়ী শপথ নেন ২০০ নারী সহ নবীন সদস্য। আমাদের স্বাধীনতার অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে পরিকল্পিতভাবেই এই বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, এটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। আধুনিক যুগের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবির এখন একটা বিচরণ আছে, তৈরি করছে। বর্ডার গার্ডও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশে বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সদ্য সম্পৃক্ত সদস্যদের বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে সততা নিষ্ঠার সাথে দেশ সেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করল রাশিয়া। এদিকে মঙ্গলবার থেকেই করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করছে যুক্তরাজ্য। তবে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বৃদ্ধাশ্রমে এই কার্যক্রম শুরু হতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। যে কোনো মুহূর্তে ভ্যাকসিন অনুমোদন হতে পারে যুক্তরাষ্ট্রেও, প্রস্তুত ফাইজারের প্রথম চালানের জন্য। শনিবার থেকে রাশিয়ার মস্কোর 70টি স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। শুরুতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ও বয়স্কদের এই টিকা দেয়া হচ্ছে। তবে এর পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। স্পুটনিক 5-এর চূড়ান্ত ট্রায়ালে 98% বেশি সফলতা পাওয়ার দাবি করেছে রাশিয়া। যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে এখন চলছে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ। তবে ভ্যাকসিন নিয়ে শুরুতেই চ্যালেঞ্জের মুখে ব্রিটেন। বৃদ্ধাশ্রম ও সেখানে থাকা সেবকদের সবার আগে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও আপাতত তা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে গেলেও বৃদ্ধাশ্রমগুলোতে টিকা পৌঁছাতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্যাকেট খোলার 12 ঘন্টার মধ্যেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহার করতে হবে। হিমাঙ্কের 70 ডিগ্রি নিচে তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার যুক্তরাষ্ট্রের হলেও সেখানে এখনও তাদের ভ্যাকসিনের অনুমোদন মেলেনি। তবে খুব শিগগিরই এই অনুমোদন মিলবে বলে জানিয়েছেন খোদ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা। ওমর ইনান, সময় সংবাদ। সর্বোচ্চ 20 মিনিটে মিলবে করোনা টেস্টের রিপোর্ট। দ্রুত শনাক্ত হবে আক্রান্ত রোগী। এ লক্ষ্য নিয়ে দেশে আজ শুরু হলো অ্যান্টিজেন টেস্ট। সকালে কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট করা হবে। দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের। সিলেট, যশোর, পটুয়াখালী ও গাইবান্ধা সহ 10 জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকেই করা হবে এই টেস্ট, যে পরীক্ষার সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই পাওয়া যাবে কোভিডের ফলাফল। 7 দিনের মধ্যে যারা হয়তো 3 দিন আছে, 3 দিন যাবত তাদের সিমটম আছে করোনার মতো, সেই সমস্ত রোগীদেরই শুধু পরীক্ষা করা হবে। 15 থেকে 30 মিনিটের মধ্যেই পাবো। সাথে সাথে যদি পজিটিভ হয় সেই পেশেন্টকে আমরা তাৎক্ষণিকভাবে আইসোলেশনের কথা বলবো। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, রোগীর সাইন সিমটম অনুযায়ী এটা পরীক্ষা করা হবে।
ভার্চুয়াল এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড পজিটিভ রোগী শনাক্তকরণ সহজ করতেই অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। অ্যান্টিজেন টেস্ট শুরু করছি ওই সমস্ত জেলায় যেখানে এখনো পিসিআর ল্যাব নাই, এর মাধ্যমে ওই জেলার লোকদের টেস্টের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেল। ভ্যাকসিন আশা করি যখনই বাজারে চলে আসবে, WHO অনুমোদন পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বিশেষ এক কিটের মাধ্যমে কোভিড-19 পরীক্ষা করার পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট। যে স্থানে করোনা শনাক্তের পিসিআর ল্যাব নেই, সেখানে মূলত এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত হবে কোভিড পজিটিভ রোগী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 35 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,807 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 1,888 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,540 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,49,951 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,888 জন। এ নিয়ে দেশের মোট শনাক্তের সংখ্যা 4,75,879 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,807 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,457 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,93,408 জন। আনন্দের মধ্যেই ভাসানচরে কাটল রোহিঙ্গাদের প্রথম দিন। সরকারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে পরিবারগুলোকে। অনেকে আবার টেকনাফ উখিয়ায় থাকা স্বজনদের খবর নেয়ার পাশাপাশি জানিয়েছে নিজেদের ভালো থাকার কথা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় রোহিঙ্গাদের প্রথম দিনের খবর জানাচ্ছেন কমল দে। আরা বিনা গে আরা আসলে তো ভালো লাগে রে, আরা জায়গাতে আসি আরা তো খুশি লাগে। ভাত দিয়ে, নাস্তা দিয়ে, আপেল দিয়ে, যখন কিছু ভালো লাগে। আর রাইতে আলোতে আরা মানে বেশি হেল্প করে বাংলাদেশ সরকারের কেঙ্গুরিয়ার আরা মানে শুকরিয়া আদায় করছুম। তারা উখিয়ার কুতুপালং এবং টেকনাফে থাকা পরিবারের পরিজনদের সাথেও কথা বলেছেন, তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন ভাসানচরের আশ্রয় কেন্দ্রে তারা ভালো রয়েছেন এবং সব প্রণোদিত হয়ে তারা এখানে আসছেন। হানা দিয়ে আল্লাহ দিলে বেশি দিয়ে হানা সিফতো দিয়ে ডিসেম্বাতো দিয়ে নাস্তাও দিয়ে গ্রহণদারে সাউলিও। বিশেষ করে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনার পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সত্য জুড়ে দিয়েছিল, কিন্তু এই 1642 রোহিঙ্গা সে সত্যে না গিয়ে তারা সব প্রণোদিত হয়ে সরকারের সাথে এই ভাসানচরে চলে আসে। এক্ষেত্রে নৌ এবং সেনাবাহিনীর 7টি জাহাজে করে গতকালে তাদের এই ভাসানচরে নিয়ে আসা হয়েছিল, দেওয়া হয়েছিল প্রয়োজনীয় উপকরণ। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের রাষ্ট্রায়ত্ত 6টি চিনি কলে আখ মারাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একে তো চিনি বিক্রি নেই, তারপরও বেতন বন্ধ 5 মাস। এর মধ্যে আখ মারাই বন্ধের দুঃসংবাদ বিপাকে ফেলেছে আখ চাষিদের। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে দিশেহারা শ্রমিকরা। এ অবস্থায় দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের বকেয়া বেতন ভাতার দাবি ও মিল বন্ধের পাঁয়তারার বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 1933 সালে প্রতিষ্ঠিত সেতাবগঞ্জ চিনিকল 1982 সালে আধুনিক যন্ত্রপাতি নিয়ে নতুন করে যাত্রা শুরু করে। মিল এবং ফার্ম এলাকা সহ 3,860 একর জমি নিয়ে মিলটিতে 750 জন শ্রমিক কর্মচারী কর্মরত। চিনি ও খাদ্য কর্পোরেশনের চিঠির প্রেক্ষিতে সেতাবগঞ্জ চিনিকলে এই মৌসুমে আখ মারাই বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ এমন দুঃসংবাদে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আখ চাষি ও শ্রমিক কর্মচারীদের মাঝে। এই আখ আমরা কোথায় নিয়ে যাব, কি করব? আমরা তো ক্ষতিগ্রস্তর দিকে চলে যাচ্ছি। আমরা এই বিবি বাচ্চা নিয়ে কিভাবে খাওয়া দাওয়া করব? এই অর্থ দিয়ে বাচ্চাদের পড়ালেখা করাই, কিন্তু আদৌ যদি অর্থ না পাই তাহলে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন এই টাকাটা যে পাবো কি না এটাও তো একটা অনিশ্চয়তার ভিতরে। আমরা তো ঠাকুরগাঁ যায় তো আর টাকা ওখানে তো আদায় করতে পারবো না। শ্রমিক কর্মচারীরা বলছেন বকেয়া পরিশোধ সহ আখ মারাই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে যাবেন তারা। বন্ধ করে দিলে কৃষি আসলো, এখন আমরা কোথায় যাব? 250 শ্রমিক কর্মচারী মিল চালু না হলে তারা যদি এখানে কাজ না করে কিভাবে তাদের পাওনা দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারে আমরা অনিশ্চিত। চিঠির কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে মিল বন্ধ হবে না, কেউ চাকরিও হারাবে না। যে সমস্ত জায়গায় আখ ক্রয় করে থাকি সেখানে আখ ক্রয় করা হবে, এটা অন্য কোনো সমস্যা নেই। তবে মিলের কাছে শ্রমিক কর্মচারীদের 5 মাসের বেতনও পাওনা আছে, এটা মিলের ফান্ড এখন নাই। সরকার
বা সদর দপ্তর টাকা দিলে আমরা পরিশোধ করতে পারবো। সেতাবগঞ্জ চিনি কলে চলতি মৌসুমে ৪৫,০০০ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে, আর অবিকৃত চিনি রয়েছে ২৪০০ মেট্রিক টন, যার আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। কার্যকর হলো বিদেশ ফেরত সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও জরুরি ভিত্তিতে সনদ পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। গুনতে হচ্ছে বাড়তি বিমান ভাড়াও। প্রজ্ঞাপন জারির পর প্রথম দিনই সার্টিফিকেট না থাকায় ৭২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আগে করোনা সনদ বাধ্যতামূলক না থাকায় তথ্য গোপন করে করোনা পজিটিভ হয়ে অনেকেই দেশে ফিরেছেন। সার্টিফিকেট ছাড়া শুধু নভেম্বর মাসেই দেশে এসেছেন প্রায় ৪,০০০ যাত্রী। এই পরিস্থিতিতে বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে এবার কঠোর অবস্থানে সরকার। সব যাত্রীর জন্য ৭২ ঘন্টা আগের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যাত্রীরা এই উদ্যোগে স্বাগত জানালেও স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও করোনা সনদ পরীক্ষায় দীর্ঘ সময় নেয় অসন্তোষ প্রকাশ করেন। সনদ হাতে পাওয়ার পর টিকিট কাটতে হওয়ায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। এত যাত্রী কিভাবে কন্ট্রোল করতে পারছে, কোথায় স্লো হচ্ছে, কিন্তু অনেকক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল উপরে। থার্মাল ডিটেক্টর, ওটাতে যখন মানুষ যাচ্ছে তখন ওইখানে চেক করার মতো কেউই ছিল না। আমাদেরকে করোনা টেস্ট করতে হচ্ছে, করে টিকিট কনফার্ম করতে হচ্ছে, যার কারণে আমাদের টিকিটের কস্ট দেখা যাচ্ছে ৪-৫০০, কখনো সময় ১,০০০-এরও বেশি পড়ে যাচ্ছে আর কি। কোনো এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। তাদেরকে পরিষ্কার করে ব্যাখ্যা করেছি যে আপনারা এই নিয়মনীতির মধ্যে চলবেন, এর বাইরে কোনো প্যাসেঞ্জার নিয়ে আসবেন না। যদি তারা নিয়ে আসে এই সার্কুলার ভায়োলেশন হিসেবে সাব্যস্ত হবে এবং সিভিল এভিয়েশন অথরিটি পর্যাপ্ত যথাযথ ব্যবস্থা নেবে। বর্তমানে প্রতিদিন দেশে ফিরছেন প্রায় ৪,০০০ যাত্রী। জুলাইয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর করোনা পজিটিভ যাত্রী এসেছেন ৩৫ জন। সনদ না থাকায় ২১শে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৯,৩১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু পুনর্বাসন নয়, পদ্মা সেতুতে ভিটেমাটি হারানোরা পাচ্ছেন টোলের টাকাও। পরিকল্পিত আবাসনে জীবনমানের উন্নয়ন, দীর্ঘমেয়াদী কাজের আশ্বাস। সীমান্ত সুরক্ষায় বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।